স্যার স্যার সর্বনাশ হয়ে গিয়েছে, একটু ইঞ্জিন রুমে আসতে পারবেন? ইডেন বোধ হয় আর কোনোদিন উঠতে। 3 মিনিটের মধ্যে সকলকে সাথে নিয়ে ইঞ্জিন রুমের সামনে চলে এলেন কমান্ডার। আর এখানে পৌঁছতেই পাওয়া গেল চরম দুঃসংবাদ। ক্যাপ্টেন মিশেল বললেন, খুব সম্ভবত কয়েক ঘন্টা আগেই এই অপকীর্তিটা সারা হয়েছে স্যার। খুব সম্ভবত টাইটান অ্যাসিড ব্যবহার করা হয়েছে ওই অ্যান্টি গ্র্যাভিটি ইঞ্জিনের শক্তপোক্ত কেসিংগুলোকে গলিয়ে ভেতরের পার্টসগুলোকে দফারফা করতে। ক্লোজ সার্কিট ক্যামেরায় ডক্টর লুকাসকে দেখা গিয়েছিল একটা ফাঁকা বয়াম নিয়ে বেরোতে। আমরা বোধহয় আর আন্তঃনক্ষত্র উড়ানে যেতে পারবো না স্যার। এ তো অবিশ্বাস্য ব্যাপার। নিজের কেবিনে নিজের টেবিলের সামনে তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন জীববিজ্ঞানী ডাক্তার মারিয়া এস্তনেট। তার সামনেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে জনাছয় গার্ডসদের এই ছোট দলটি যেন পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছেন সকলে। নির্বাক হয়ে ফেলফেলে চোখে তারা তখন তাকিয়ে তাদের ম্যাডামের মুখের দিকে। কাকাভেল অবশ্য কয়েক পলকের জন্য মুখ ফিরিয়ে একবার তাকিয়েছিলেন স্যামশিয়ালের দিকে। তিনি তখন দাঁতে নখ খুঁড়তে ব্যস্ত, অন্যদিকে মুখ ফিরিয়ে। নীরবতা বিধি মেনে আর কিছু বলা হয়ে ওঠেনি কাকাভেলের। মৌনতায় সম্মতি দিয়ে চুপ থাকাকেই শ্রেয় মনে করেছেন তিনি। মিস এস্তনেতের সামনে টেবিলের উপর তখন একতারা ফাইল আর বেশ কিছু রিডিংস। প্রায় গোটা রাত ধরে পরীক্ষা চালিয়ে অবশেষে স্থির সিদ্ধান্তে আসতে পেরেছিলেন তিনি। রিপোর্ট আসা মাত্রই আর দেরি না করে পরীক্ষালব্ধ ফলগুলি সমেত সিদ্ধান্তগুলি পাঠিয়ে দিয়েছেন ডক্টর গার্থ লুকাসকে। তিনি এই পুরো গবেষণা কেন্দ্রের সর্বময় কর্তা। তার নির্দেশেই এই শিফটের গার্ডস দলের 6 জন টিম লিডারকে তলব করে আনা হয়েছে অধিবেশন কক্ষে। মিস এস্তনেতকে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে নিয়ে একসাথে অপেক্ষা করতে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তাই করছিলেন তিনি। এবারে খানিকটা ধাতস্থ হয়ে নিজের চেয়ারে গুছিয়ে বসে তিনি তাকালেন সকলের মুখের দিকে। কমান্ডার ভিক্টরকে জানানো হয়েছে ম্যাডাম। তোমার ফোন আসবার আগেই একটা বিরাট বড় আপডেট নিয়ে শুতে গিয়েছিলাম স্যাম। উত্তর মেরু ঘেঁষে একটি বিরাট বড় মহাদেশের সমান আইসবার্গ ভেঙে গলে গিয়ে সমুদ্রের জলে মিশেছে। কয়েকদিন আগে তোমরা একটি নিষিদ্ধ অভিযানে বেরিয়েছিলে, মনে পড়ে? ওই এক্সপিডিশন টিমটিকে পাঠানোই হয়েছিল ওই আইসবার্গ ভেঙে সমুদ্রের জলস্তরে কি পরিবর্তন এসেছে তা জানবার জন্য। রিডিংস অতীব ভয়ঙ্কর। ওয়েল কমান্ডার ভিক্টর রেড অ্যালার্ট জারি করতে চলেছেন জমিতে পা না দেওয়ার বিষয়ে। যে কোনো মুহূর্তে উড়ে যেতে হবে আমাদের, কারণ আগামীকাল দুপুরের পর যে কোনো একটি সময়ে বিরাট এক সুনামি ধেয়ে আসতে চলেছে এই অঞ্চলে, যা হয়তো ভাসিয়ে নিয়ে যাবে আমাদের, যদি তার আগেই না আমরা জায়গাটা ছাড়ি। এই সময় ওনাকে এই বিষয়ে বিরক্ত করাটা, তবে ডক্টর লুকাসকে তো জানিয়েছি, তিনি নিশ্চয়ই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন, কোনো সমস্যা নেই। আপনি কি নিশ্চিত ম্যাডাম যে এই দুটি সাইবর্গের মধ্যে যে মিলন, মানে দুটি রোবটের মধ্যে যে মিলন, তা যদি সম্ভব হয় তাতে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা? অ্যাজাজিলের এই প্রশ্নে রুষ্টভাবে তার দিকে তাকালেন মিস এস্তনেট। এবারে টেবিলের উপর পড়ে থাকা ফাইলের তারাগুলির থেকে একটি ফাইল তুলে নিয়ে ঝাঁঝালো গলায় তিনি বললেন, ম্যাডাম শামসিয়েল্লা যে হাওয়া থেকে কিছু পেরে আনেননি তার প্রমাণ রয়েছে এই নথিতেই।
নিও ফিমেল 2 এর যোনি থেকে যে তরলটি উদ্ধার করে আনা হয়েছে তা সন্দেহাতীতভাবে বীর্য, আর এই বীর্যদানের কৃতিত্ব ওর সাথেই থাকা নিও মেল 1 এর কারণ ওই বীর্য 100% মিলে গিয়েছে ওর শুক্রাণুর সাথে। আরও একটু বিষয় জেনে রাখা ভালো, এই সঙ্গম কিন্তু প্রথমবার নয়, এর আগেও মিলিত হয়েছে দুজনে। নিও ফিমেল 2 এখন 2 মাসের গর্ভবতী, আর ওর ঋতুচক্রও হচ্ছে স্বাভাবিকভাবে। তোমাদের কারোর মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে তো পাশের কেবিনে ওদের ধরে এনে রাখা হয়েছে। টেস্টগুলি আরও একবার রান করিয়ে দেখো তোমরা। সরি, আসলে ঘটনাগুলি পরপর এত দ্রুত গতিতে ঘটেছে আর এত আকস্মিক যে আমার মাথাটা ঠিক তাল মিলিয়ে উঠতে পারছে না। যাই হোক, এর পরের প্রশ্নটা কি ছিল? 2টি রোবটের মিলনে কোনো সন্তান উৎপাদন হওয়া সম্ভব কি না? তুমি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছ অ্যাজাজিল। এরা কিন্তু কোনো মেটাল দিয়ে তৈরি রোবট নয়। এরাও কিন্তু তোমার, আমার বা বলা ভালো অন্যান্য পার্থিবদের মতো জীবন্ত কোষ দিয়ে তৈরি একটি লাইফ ফর্ম। এরা ব্যথা লাগলে কাঁদে, আনন্দ পেলে হাসে, ঘামলে গা থেকে দুর্গন্ধ ছাড়ে, রেগে গেলে উত্তেজিত হয়ে যায়। আমাদের মতো এদেরও কিন্তু সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, অনুভূতি সব আছে। একটি জীবিত প্রাণীর সাথে আমাদের সৃষ্ট এই সাইবর্গের কোনো প্রভেদ নেই। এমনকি এদের এন্ডোস্কেলিটনের দিক দিয়েও যা ট্রায়ান্স মেটাল নয়, অন্যান্য সাধারণ প্রাণীদের হাড়ের মতোই ক্যালসিয়াম দিয়ে তৈরি। এদের একমাত্র প্রভেদের জায়গা ছিল কৃত্রিম মেধা, যা ডক্টর লুকাস আরও পরিশীলিত করে তুলেছেন নিজের অনন্য আবিষ্কারের দ্বারা। এটাও বলে রাখি, ওনার আবিষ্কার কিন্তু নতুন মাত্রা যোগ করেছে বিষয়টিতে। এই নতুন জৈব কোষ দিয়ে তৈরি মেধাটি এখন নিজের সাংকেতিক চিহ্ন যোগ করছে সাইবর্গের জনন কোষে। ফলে পরের প্রজন্মগুলিতে এই ঐশ্বরিক মেধা আর কৃত্রিম থাকবে না, এটি পরিণত হবে এদের স্বাভাবিক মেধায়। এই কারণেই কি কমান্ডার এদের স্বাভাবিক মিলনে বাধা দান করেছিলেন, যাতে কোনো উন্নত প্রজাতির সাইবর্গ নয়, মানুষ সৃষ্টি হয়ে যাওয়াটা ঠেকাতে? ঠিক বলেছেন। আচমকা পিছন থেকে একটি ভারী গলার আওয়াজে সকলে মাথা ঘুরিয়ে তাকালেন সেদিকে। দরজার ও প্রান্তে ঠিক মুখটাতেই এসে দাঁড়িয়েছেন বিভাগীয় প্রধান ডাক্তার গার্থ লুকাস, তার পাথরের মতো শক্ত মাথা আর রাশভারী ব্যক্তিত্ব নিয়ে। তাকে দেখেই যেন ধরে প্রাণ ফিরে পেলেন ডক্টর এস্তনেট। মুখ দিয়ে একটি খুশির শব্দের সাথে গার্থ বলে তিনি বেশ কয়েক পা এগিয়ে গিয়েছিলেন সামনে, কিন্তু হঠাৎ একটি গুলির শব্দ। পরক্ষণেই একটি তীক্ষ্ণ চিৎকারের সাথে সাথে মিস এস্তনেট লুটিয়ে পড়ে গেলেন মাটিতে। চিত হয়ে মেঝেয় পড়ে রইলেন তিনি। দেখা গেল তার বুকের উপর সদ্য তৈরি হওয়া ক্ষতস্থান থেকে ভলকে ভলকে বেরিয়ে আসছে সদ্য গরম তাজা রক্ত। তার দেহে যে আর প্রাণ নেই তা তার নিথর দেহ দেখে স্পষ্ট বোঝা গেল। কিছুক্ষণ বিহবল মুখে সদ্য প্রয়াত মিস এস্তনেতের দেহের দিকে তাকিয়ে এবারে মুখ তুলে সামনের দিকে তাকালেন সকলে এবং বিস্মিত হয়ে গেলেন। তাদের সামনেই প্রবেশপথের মুখটিতে দাঁড়িয়ে প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় ডক্টর গার্থ লুকাস, হাতে একটি .22 MB ড্রাগন ব্রিদের অটোমেটিক হ্যান্ডগান নিয়ে। সেই বন্দুক থেকে তখনও গরম ধোঁয়া বেরিয়ে আসছে অনর্গল। এইমাত্র সকলের চোখের সামনে ডক্টর মিস এস্তনেতকে
প্রাণে মেরে ফেললেন তিনি। কারণটি অবশ্য সকলের কাছেই অজ্ঞাত। সকলের সামনে দাঁড়িয়েছিলেন শক্তিশালী আর্দেন। গোড়ায় একটু থতমত খেয়ে গিয়েছিলেন তিনিও। এখন সামলিয়ে উঠে একটু এগোতে যেতেই আবার পিছিয়ে আসতে হলো তাকে, কারণ বন্দুকের নল এখন ঘুরে গিয়েছে তার দিকে। বাহাদুর হওয়ার চেষ্টা না করাই ভালো। আমি কিন্তু 25 গজ দূর থেকে উড়ন্ত মাছির মাথায় গুলি করতে পারি। সকলেই যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই বসে পড়ুন, তাড়াতাড়ি। দাঁত চেপে কথাগুলি বলতেই সকলে বসে পড়লেন নিজের নিজের জায়গায়। এই বৃদ্ধের রক্তে আজ বোধহয় আগ্নেয়গিরি ফেটেছে। রেগে গেলেই নিজে কি করে বসবেন তা কেউ জানে না। বুড়োকে খেপিয়ে না তোলাই ভালো। আমি দুঃখিত, কিন্তু আপনারা এমন অনেক কিছু জেনে ফেলেছেন যা প্রকাশ্যে না আসলেই ভালো ছিল, সকলের পক্ষেই মঙ্গলদায়ক। হাত দিয়ে একটি ইশারা করলেন ডক্টর লুকাস। আর তা করতে এবারে তার পিছন দিক থেকে প্লাজমা গানধারী জনাপাচে গার্ডস বেরিয়ে এসে আগে পজিশন নিলেন দরজা গার্ড করে, যাতে কেউ হুট করে বাইরে বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকের হাতে ধরা উচ্চ তড়িৎ মক্ষণে সমর্থ প্লাজমা বন্দুক। আর বর্তমানে প্রতিটি বন্দুকের নল স্যামশিয়ালেদের দিকে ঘোরানো। আপনি কি উন্মাদ হয়ে গেছেন প্রফেসর? প্রথমে মিস এস্তানেসকে মেরে ফেললেন আপনি, এখন আমাদের দিকে বন্দুক তাক করেছেন। কি চান আপনি? আমরা সকলেই এখানে নির্দোষ গার্ডস, আমাদের তো কোনো দোষ নেই। আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই সব কাজ করেছি। অবশ্য তোমরা নিজেদের দায়িত্ব পালন করেছ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি ভুল করেছ তোমরা। আমার সৃষ্ট সাইবর্গগুলি যে প্রজননে সক্ষম তা জেনে ফেলে মারাত্মক ভুল করে বসে আছো। এই সত্যটি তোমাদের জানাটা উচিত হয়নি। যাক, তোমাদেরকে আগে মারব, তারপর কমান্ডারকে গিয়ে বলবো যে আমাদের ল্যাব থেকে নতুন আবিষ্কার করা মানব নিদর্শন দুটিকে তুলে নিয়ে গিয়ে অসুরদের হাতে বিক্রি করতে যাওয়ার সময় আমি তোমাদের মেরে ফেলি এবং নমুনাগুলোকে বাঁচিয়ে রাখতে সমর্থ হই। তোমাদের সকলের মৃত্যু কি এইভাবে আমি বিফলে যেতে দিতে পারি? গার্ডস! শিহরণ জাগানো একটি সমবেত খটাস শব্দের সাথে সাথে সকলে বুঝতে পারলেন যে গার্ডসরা তাদের বন্দুকের সেফটি ল্যাচ খুলে ফেলেছেন। এবারে ট্রিগার চিপতে যাবেন তারা। এমন সময় কেবিনটির ভিতর দিকের দরজা খুলে হঠাৎ সশস্ত্র অবস্থায় ঘরের ভিতরে প্রবেশ করলেন আরো 3 জন ব্যক্তি। মৃত্যুর জন্য তৈরি হচ্ছিলেন স্যামশিয়ালা। এমন সময় আচমকা কেবিনের অপর প্রান্ত থেকে সজোরে দরজা খোলার আওয়াজটি ভেসে আসতেই চমকে সেদিকে মুখ ঘুরিয়ে দেখলেন অনুপ্রবেশকারীরা আর কেউ নন, তার বন্ধু আর্মারাস, পেনিমিও আর ডক্টর ইজিকেল, যাকে কমান্ডার ভিক্টর রেখেছিলেন প্রাথমিক সন্দেহভাজনদের তালিকায়। পারস্পরিক আলাপচারিতায় এই তথ্যটি আগেই জানতেন তিনি। এই নতুন অনুপ্রবেশকারীরা অবশ্য চুপচাপ দাঁড়িয়েছিলেন না। তারা ঢুকেই পর পর গুলি চালাতে থাকেন ঘাতক গার্ডসের দিকে। একটানা গুলি বর্ষণের পর দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েছেন সবকটি গার্ডস, নিজেদের প্রাণহীন দেহ নিয়ে। ডক্টর লুকাস পালাচ্ছেন প্রফেসর! আর্দেনের চিৎকারে বাঘের মতো গর্জন করে সামনে দৌড়ে এসেছিলেন ডক্টর ইজিকেল, পিছন পিছন তার 2 সঙ্গী। লম্বা প্যাসেজের প্রান্তসীমায় তখনও দেখা যাচ্ছিল পলাতক প্রবীণ অধ্যাপক গার্থ লুকাসের ছুটন্ত অবয়ব। তাকে লক্ষ্য করে 2 বার গুলিও ছুঁড়েছিলেন তিনি, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যান ডক্টর লুকাস। এবারে ঘুরে স্যামশিয়ালার দিকে তাকিয়ে ডক্টর ইজিকেল বলেন,
স্পেসিমেন দুটিকে বেঁধিয়ে আপাতত আমাদের সাথেই নিয়ে আসুন। আর ওই গার্ডসদের অস্ত্রগুলিও। ওদের এখন আর বন্দুকের প্রয়োজন নেই। আর কোনো প্রশ্ন নয়, তাড়াতাড়ি করুন। এসব কি চলছে প্রফেসর? ডক্টর ইজিকেলের পাশে বসে জিজ্ঞাসা করলেন স্যামশিয়েলা। সকলের মনেই এই এক প্রশ্ন। ঘটনার ঘনঘটা পিছনের পায়ে ঠেলে দিয়েছিল সকলকে। এবারে প্রশ্নটা করতেই সকলে ঘনিয়ে এসে জড়ো হয়ে বসলেন কাছে। কার্গো বের মধ্যে পাশাপাশি গাঁটরির মাঝখানে গুটিসুটি মেরে বসেছিলেন সকলে। এই বে অতিক্রম করে একটি লম্বা প্যাসেজ পেরিয়ে কিছু দূর এগোলে পড়বে প্রজেকশন রুম। সেটি অতিক্রম করে অধিবেশন ঘর। তারপরে আরও কয়েকটি অফিস চত্বর পেরিয়ে কমান্ডারের নিজস্ব কেবিন। তারা সেখানেই যাবেন। আপাতত এখানে সকলে বসে রয়েছেন ডিউটিতে থাকা গার্ডসদের শিফট পরিবর্তনের জন্য। এই ফাঁকে তালেই প্রশ্নটি করেন স্যামশিয়েলা। সর্বমোট 6 জন গার্ডসকে পিছন থেকে প্রহার করে অজ্ঞান করতে হয় কার্গো বে অবধি আসবার জন্য। প্রত্যেকেই উদ্বিগ্ন ছিলেন বিষয়টি নিয়ে, কারণ কে শত্রুপক্ষ আর কে মিত্রপক্ষ এ নিয়ে স্পষ্ট ধারণা ছিল না কারো। স্যামশিয়েলা দৃঢ় প্রতিজ্ঞ মুখটা দেখে ফিসফিসিয়ে ইজিকেল বললেন, চিরকালীন দ্বন্দ্বের বাস্তবিক নিদর্শন। আমরা দেবতারাও যে মাৎস্যচর্যের প্রকোপ থেকে মুক্ত নই তার প্রকৃষ্টতম উদাহরণ। চুপ করে শুনুন, বেশি কথা একদম বলবেন না। হাতে একদমই সময় নেই, বুঝেছেন? এই সাইবর্গগুলি মানুষ, এদের নিয়েই শুরু হয়েছে অশান্তি। কৃত্রিম মেধা কোষগুলির উন্নতির জন্য ডক্টর লুকাস, ডক্টর এস্টোনেথ, ইয়ারমারুন সহ বেশ কয়েকজন বিজ্ঞানীর সদিচ্ছা ছিল তাদের সৃষ্ট এই সাইবর্গগুলির মনে স্বেচ্ছা চেতনাটি জাগিয়ে তুলতে, যাতে জীবন ধারণের জন্য নিজের সিদ্ধান্তগুলি এরা নিজেরাই নিতে পারে। আবার কারমাইকেল, গ্যাব্রিয়েল, আমি, ওস্তব সহ স্বয়ং কমান্ডার ভিক্টরের মনোবাসনাটি ছিল অন্যরকম, এদের মধ্যে চেতনা সম্পাদন না করতে। আমাদের যুক্তিটা পরিষ্কার ছিল, কিলার এফ প্রজাতিটির স্বভাব হিংস্র, তাই এদের থেকে সৃষ্ট সাইবর্গগুলিতে চেতনা আনলে এরা খুনোখুনি নিয়েই ব্যস্ত হয়ে পড়বে, ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। পৃথিবীতে যা মোটেও কাম্য নয়। ভোটাভুটিতে আমরাই জিতি, ফলে এদের চেতনা ও মুক্ত চিন্তাগুলি দমিয়ে রাখা হয় কৃত্রিম পদ্ধতিতে। মূলত এদের যৌন উত্তেজক হরমোনগুলির নিঃসরণ স্তিমিত করে, বা বলা যেতে পারে প্রায় বন্ধ রেখে, ফলে নিজস্ব ইচ্ছায় সন্তান ধারণ এরা করতে পারবে না। বিষয়টি অবশ্য এই ঘটনাতেই সীমিত থাকল না। ডাক্তার লুকাস এরকম ব্যবস্থার সঙ্গে সহমত ছিলেন না। তিনি চেয়েছিলেন তার সৃষ্টি করা মানুষদের ক্রমবিকাশ পুরনো সবকটি প্রজাতিকে সরিয়ে একদম নতুন একটি প্রজাতি। অথচ বিদ্রোহ ঘোষণা করলেও চলবে না, এতে ইডেন থেকে তাকে বিতাড়িত করা হবে এটা তিনি জানতেন। তাই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা না করে এমন ভাব দেখাতেন যেন কর্তৃপক্ষের সাথে যে কোনো প্রকারের সহযোগিতায় তিনিও রাজি। এদিকে তলায় তলায় ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রে ব্যস্ত ছিলেন তিনি। ওনার সদিচ্ছা ছিল এমন একটি সিরাম বানানো যা ওই 2 মানবীর শরীরে সমস্ত বাঁধন খুলে দেবে এবং তাদের মুক্ত চিন্তার আগল উন্মুক্ত করবে। এই সিরাম তৈরিতে তিনি পাশে পেয়েছিলেন ডাক্তার এস্টোনেথকে। দুজনে মিলেই কাজটি করেন, যদিও সঠিকভাবে এই সিরামের প্রয়োগ কবে ঘটবে তা ডক্টর এস্টোনেথ জানতেন না। আপনি এত নিশ্চিন্তভাবে বলছেন কি করে কথাটা? স্যামশিয়েলার প্রশ্নের উত্তরে পকেট থেকে একটি আইপ্যাড বের করে আনলেন ডক্টর ইজিকেল। সেখান থেকে একটি ছবি বের করে তা মেলে ধরলেন সকলের সামনে। তারপর বললেন, ওই 2 সাইবর্গ দম্পতির ওপর কোনো প্রকার পরীক্ষা চালানো নিষিদ্ধ করা হয়েছিল তো? বেশ, এই ছবিটি প্রায় 5 মাস আগে পাওয়া। কোনো কারণে আমার সন্দেহ হওয়ার জন্য আইভানকে দিয়ে আমি একটি গোপন ক্যামেরা বসাই ল্যাবে। এটি প্রায় 5 মাস আগের ছবি, আপনারাই দেখুন।
দেখার আর কিছু ছিল না। ছবিতে স্পষ্ট ডক্টর লুকাস ও ডক্টর এস্তনেত একটি ইনজেকশন জাতীয় কিছু পুশ করছে নিউমেল 1-এর শরীরে। দুজনেরই অভিব্যক্তি অত্যন্ত সন্দেহজনক, যেন গোপন গর্হিত কিছু করছেন তারা ল্যাবে। এটির সম্পূর্ণ ভিডিও আছে, আপনারা সাউন্ড মিউট করে দেখুন, কারণ আশেপাশের গার্ডরা শুনতে পেলে রক্ষে থাকবে না। যাই হোক, 5 মাস আগে প্রথম টেস্টিংয়ের সময় দুজনে একসাথে কাজ করেছিলেন, কিন্তু দ্বিতীয় টেস্টিংয়ের সময় থেকে এস্তনেত ছিলেন না, তাকে অন্ধকারে রেখেই প্রয়োগ করা হয়েছিল, কারণ তার গুরুত্ব কমে এসেছিল। তিনি ডাক্তার লুকাসের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন, আর এর নেপথ্য কারণ ছিল এককভাবেই ডাক্তার লুকাস তার সিরামটিকে নিখুঁততর করেন এবং তার প্রভাবটিকে চিরস্থায়ী বানান। মাস 2-3 আগে তিনি এই সিরামটি প্রয়োগ করেন এগুলোরই ওপর। ফলশ্রুতি এই জানোয়ারগুলির যৌনেচ্ছার বিকাশ। এরা নিষিদ্ধ ফল খেয়ে বসে রয়েছে স্যামসিয়ালা। এখন থেকে এরা স্বাভাবিক প্রজননে সক্ষম। বুঝেছি, এই কারণেই উনি মেরে ফেললেন ডক্টর এস্তনেতকে, না হলে ওর সিক্রেট ব্যাপার স্যাপার বিকালের খাস খবরে চলে আসতো। সে তো বুঝলাম, কিন্তু আপনারা পাশের ঘরে কখন ঢুকলেন জানতে পারিনি তো। আপনারা সকলে মিলে যখন নিউমেল 1 ও নিউ ফিমেল 1কে নিয়ে পাশের ঘরে ব্যস্ত ছিলেন, সেই সময় আমরা চুপিসারে ল্যাবে ঢুকে পড়ি ও পিছনের কেবিনে গিয়ে অপেক্ষা করতে থাকি। আপনারা খবর পেলেন কি করে যে আমরা বিপদে পড়তে চলেছি? এস্তনেতের ঘরে যখন আপনাদের কল আসে, তখনই আমি জানতে পারি ব্যাপারটি। উনি সন্দেহভাজনদের মধ্যে অন্যতম ছিলেন, তাই ওর ঘরের কমিউনিকেটরটি ট্যাপ করে রাখা ছিল আগাগোড়ায়। অত রাত্রে ফোন আসাতে আমি শঙ্কিত হয়ে আপনাদের সব কথাবার্তা শুনে ফেলি, আর বুঝি যে এটা বেশ বড়সড় একটা ঝুঁকির দিকে যেতে চলেছে, কারণ এস্তনেত পুরো ব্যাপারটা নিশ্চিতভাবেই জানাবেন ডাক্তার লুকাসকে, আর ওই অপদেবতাটি যে এরপরে কি করে বসবেন তা কেউই জানে না। আপনারা যেদিন নিষিদ্ধ উড়ানে বেরোন সেদিনই আপনাদের সকলের নাম জানতে পারি। পেনেমিও আমার অফিসেই কাজ করে, ওর মারফত আর্মার্সের সাথে যোগাযোগ করে ওকেও দলে টানি। 3 জনে সশস্ত্র হয়ে বসে অপেক্ষা করছিলাম। এরপরে বিষয়টি তো আপনাদের সকলেরই জানা। বেশ, আপনাদের সব কথাই শুনলাম আর বুঝলাম যে একটি বড়সড় সমস্যার মধ্যে আমি মাথা গলিয়ে দিয়েছি। এবারে একটা কথা বলুন তো, আমরা এখন সরাসরি কমান্ডার ভিক্টরের কাছে যাচ্ছি না কেন? স্যামসিয়ালার প্রশ্নের উত্তরে ডক্টর ইজিকিল কিছু বলবার আগেই অবশ্য পেনিমিও নিজের ইয়ার প্লাগটি বাড়িয়ে ধরে শুনতে বললেন। ইয়ার প্লাগটি কানে গুঁজতে এবারে স্পষ্ট শোনা গেল ডক্টর লুকাসের গলা। আংথুং গার্ডস, আমাদের গবেষণা কেন্দ্রের কয়েকজন গার্ডস হঠাৎ খেপে গেছে। তারা স্বজাতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এই গার্ডসদের দেখতে পেলেই আপনারা গুলি চালাতে দ্বিধা করবেন না, কারণ খেপে উঠে এরা ইতিমধ্যেই 5 জন গার্ডসকে মেরে দিয়েছেন, জীববিজ্ঞানী ডক্টর এস্তনেত সমেত। এদের সঙ্গে অস্ত্র থাকবার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষভাবে আপনাদের জানাচ্ছি আমাদের টেস্ট স্যাম্পল নতুন আবিষ্কৃত আদিম মানুষ দুটি এদের সাথে থাকবার সম্ভাবনা সর্বাধিক। এরকমটা ঘটলে আপনারা এই টেস্ট স্যাম্পলগুলিকে বাঁচিয়ে বাকিদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবেন। এই 5 জনের নাম হলো কান থেকে ইয়ার প্লাগটা খুলে পেনিমিউকে ডিভাইসটি ফেরত দিয়ে স্যামসিয়ালা বললেন, গার্ডদের শিফট পরিবর্তন হওয়ার সময় এসে গিয়েছে, এবং সম্ভবত আমি জানি কিভাবে আমাদের ওপর নেমে আসা আশু দুর্দৈব ঠেকাবো। আপনারা আসুন আমার সঙ্গে। আপনি কি নিশ্চিত যে প্ল্যানটি কাজ করবে? ফাঁকা লম্বা নির্জন করিডোরের দুপাশে সারিবদ্ধ ফাঁকা ঘরগুলির দিকে তাকিয়ে কথাগুলি বললেন ডক্টর ইজিকেল। এই ঘরগুলি অন্যান্য সময় জমজমাট থাকে,
কিন্তু আসন্ন দুর্বিপাকের অশনি সংকেত ধরতে পেরে সতর্ক করে দেওয়া হয়েছে সকলকে। সকলেই এখন ব্যস্ত নিজ নিজ কেবিনে গিয়ে নিজেদের লাইফ সাপোর্ট সিস্টেমে গিয়ে শুয়ে পড়তে। এরকমই নির্দেশ প্রথম থেকে দেওয়া হয়েছে সকলকে। গার্ডসদের ক্ষেত্রে অবশ্য বিষয়টি স্বতন্ত্র। কোনো চিন্তা করবেন না ডক্টর ইজিকিল, একমাত্র এভাবেই সম্ভব কোনো ক্ষয়ক্ষতি না করে, একটিও গার্ডকে হত্যা না করে মূল সত্যটি কমান্ডার অবধি পৌঁছে দেওয়ার। কিন্তু কমান্ডার ভিক্টর উনি স্বয়ং আসবেন তো এখানে? পুরো অন্তরণ ক্ষেত্র গবেষণা কেন্দ্রটি ওনারই তত্ত্বাবধানে, আর এরকম একটি অতি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উনি আসবেন বলেই আমার স্থির বিশ্বাস। আসতে ওনাকে হবেই। স্পেসিমেন দুটিকে সবার মাঝখানে রাখা হয়েছে তো? গুড, এবারে চলুন। কার্গো বে থেকে বেরিয়ে সকলেই ফাঁকা প্যাসেজ ধরে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন প্রজেকশন রুমের সামনে, দেখে নিচ্ছিলেন আশেপাশের পরিস্থিতি। এবারে স্যামশিয়েলা নির্দেশ দিতেই এগোতে শুরু করলেন সকলে একজোট হয়ে। আদিম মানব মানবী দুটিকে অবশ্য রাখা হয়েছে মাঝখানে বন্ধনহীনভাবে। তাদের হাবে ভাবে মনে হয় বেশ ভালোই পোষ মেনেছে তারা। নির্বিবাদে দেবতার দলটি চলেছে যেদিকে, তারাও সেই দিক লক্ষ্য করেই এগোচ্ছে। এখনো অবধি কোনো গন্ডগোল করেনি এই নতুন সাইবর্গগুলি। অধিবেশন কক্ষের মুখটায় এসে দাঁড়ালেন সকলে। স্যামশিয়েলা জানেন তাকে কি করতে হবে। হাত নেড়ে বাকিদের ইশারা করতেই গোটা দলটি ঢুকে গেল ফাঁকা বিশাল বড় হলঘরটির মধ্যে। প্রত্যেককেই বলা হয়েছে অধিবেশন কক্ষের মধ্যিখানটি ছেড়ে ডান দিকের অংশটি বেছে নেবেন তারা লুকোনোর জন্য। ওখানে অডিট পেশ করা হয়, ফলে পুরো কংক্রিটের অন্তরাল পাবেন তারা অনায়াসে। আরো কয়েক মিনিট সময় দিলেন স্যামশিয়েলা সকলকে গুছিয়ে বসতে। এইবার হাতের বন্দুকটি তুলে তিনি ফায়ার করলেন একবার, করিডোরের একপাশে থাকা নজরদারি ক্যামেরাটিকে লক্ষ্য করে। নিখুঁত লক্ষ্যে গুলিটি তা বিদ্ধ করতেই আগুন জ্বলে উঠল ক্যামেরাটিতে। প্লাজমা গানটিকে দু হাতে চেপে ধরে এবারে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন তিনি। দুই মিনিটের মধ্যে একপাল গার্ডসকে দেখা গেল বন্দুক হাতে রে রে শব্দ করে ছুটে আসতে। তারা কাছাকাছি আসতেই এর বেশি দেরি করলেন না স্যামশিয়েলা। গার্ডসদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুটতেই উল্টো দিকে সবাই বসে পড়লেন নিজ নিজ জায়গায়। শুরু হলো দুপক্ষের ফায়ারিং। কয়েক মিনিট নিজের জায়গাতেই বসে থেকে ফায়ারিং সম্পন্ন করে এবারে আর দেরি করলেন না তিনি। দ্রুত পদে ঢুকে পড়লেন অধিবেশন কক্ষে। খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে দ্রুত চলে গেলেন নিজের বন্ধুদের কাছে নিরাপদ আশ্রয়। পিছনের দরজাটা অবশ্য খোলাই থাকলো। ইজিকিল, স্যামশিয়েলা, তোমরা এবারে আত্মসমর্পণ করো তাড়াতাড়ি। অনর্থক বিদ্রোহী হয়ে মৃত্যুবরণের কোনো কারণ নেই। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? অন্ধকারের মধ্যেই আচমকা ভেসে এলো কমান্ডার ভিক্টরের রাশভারী গলা। পরক্ষণেই সেখানে জ্বলে উঠল আলো। স্যামশিয়েলারা অধিবেশন কক্ষের ভেতরে আশ্রয় নিয়েছেন এই সংবাদটি পেয়ে ওই ঘরটির সব আলো নেভানো হয়েছিল। তারপর অন্ধকারের মধ্যেই সেখানে সংঘটিত হয় দুপক্ষের গুলি বিনিময়। এরপর যখন ফায়ারিং বন্ধ হয় স্যামশিয়েলাদের পক্ষ থেকে, তখন শান্তি প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে কমান্ডের কথাগুলি বলেন। পরক্ষণেই জ্বলে ওঠে ভেতরে সব আলো। সেই আলোয় দেখা গেল সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে অধিবেশন ঘরের ওই অংশটি। টেবিল চেয়ার থেকে শুরু করে যা কিছু কাঠের আসবাব ছিল সেখানে সব একেবারে গুঁড়িয়ে ছত্রাখান। চারিদিকের ক্ষতির বহর নিজের চোখে দেখলেন কমান্ডার।
তারপর একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনর্থক এই যুদ্ধে সৌভাগ্যবশত কারোর মৃত্যু ঘটেনি এখনো পর্যন্ত। এখন এই বিদ্রোহীদের আটক করতে পারলেই। তোমরা তোমাদের হাতের অস্ত্র একদিকে ফেলে দাও, তারপরে এক লাইনে হেঁটে এসে দাঁড়াও মধ্যিখানের অংশটিতে, প্রজেক্টরের সামনে। তোমাদের কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি। কমান্ডারের কথা শেষ হতেই এবারে দেখা গেল স্যামশিয়েলারা যেদিকে ছিলেন সেদিক থেকে কয়েকটি অস্ত্র মেঝের ওপর দিয়ে গড়িয়ে ঘষ্টে চলে গেল অপর প্রান্তে। তারপর নিজেদের লুকোনো জায়গা ছেড়ে মার্চ করতে করতে অধিবেশন ঘরের মাঝখানে প্রজেকশন পর্দার একেবারে সামনে এসে দাঁড়ালেন স্যামশিয়েলা সহ বিদ্রোহীরা সকলেই, নিজেদের হাত দুটি মাথার পিছনে ঠেকিয়ে। এই আত্মসমর্পণকারী দলটিকে নেতৃত্ব দিলেন ডক্টর ইজিকেল। সকলে, এমনকি মানব নিদর্শন দুটিও একইভাবে তাদের সাথে এসে দাঁড়ালো সেখানে। My babies, you don't need to be there among those rebels. কথাগুলি সস্নেহে বলে এগিয়ে যাচ্ছিলেন ডক্টর গার্থ লুকাস। এক হাত তুলে তার অগ্রগমন বন্ধ করলেন কমান্ডার ভিক্টর। বেশ কিছুক্ষণ ভালো করে গোটা দলটিকে পর্যবেক্ষণ করে নিয়ে এবারে গলা খাঁকড়িয়ে তিনি বললেন, তোমাদের উদ্দেশ্য তো আমাদের মেরে ফেলা বলে মনে হলো না, যেমনটি আমি শুনেছিলাম। মনে হয় তোমরা আমার সাথে কথা বলতে চাইছিলে, তাই না? তোমাদের প্রত্যেকেই পাকা বন্দুকবাজ। ভ্যান্টেজ পয়েন্টে তোমরা ছিলে, অথচ আমাদের পক্ষে তো কেউ মারা। তোমাদের উদ্দেশ্যটা খোলসা করো তো। ঠিক এই সময়তেই প্রজেকশন পর্দায় যেন কিছু ছবি ফুটে উঠল। ভেসে এলো স্পষ্ট কিছু শব্দ। হ্যাস্টনেট, এই সিরামটি তৈরি হয়ে গেলে মানুষদের এই নতুন প্রজাতিটিকে ভিক্টর আর দমিয়ে রাখতে পারবে না। এরা সংখ্যায় বাড়বে, বিবর্তন দানা বাঁধবে। এরপর এদের বিক্রি করব অসুরদের কাছে। কিন্তু ওদের আপনি বলেছিলেন উন্নততর অস্ত্র দেবেন। স্যার, ওরা আবার আমাদের উপর রেগে গিয়ে। এই মানুষ নামক মডিউলেটেড সাইবর্গের চেয়ে উন্নততর কোনো অস্ত্র আর কোথাও কিছু থাকতে পারে কি? এমন অস্ত্র যারা নিজেরা চিন্তা করতে পারবে, আবিষ্কার করতে পারবে, আর যাদের প্রোগ্রাম করা যাবে শুধু ভয়েস মেসেজ দিয়ে। ভেবে দেখো এস্তনেত, অস্ত্রের ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক, প্রাণঘাতী আয়ুধ। সিরামটি আগে তৈরি হোক, তারপর। অধিবেশন ঘরে উপস্থিত প্রতিটি প্রাণী ফিরে তাকালেন কমান্ডারের পিছনে দাঁড়ানো ডক্টর গার্থ লুকাসের দিকে। কারণ পর্দায় এইমাত্র ডক্টর এস্তনেতের সাথে যাকে কথা বলতে দেখা গেল তিনি আর কেউ নয়, ইনিই স্বয়ং। ফ্যাল ফ্যাল করে ডক্টর লুকাস তাকিয়ে রইলেন সকলের দিকে। তিনি বুঝতে পেরেছেন অবশেষে তার খেলা শেষ। লুকাসকে কিছু বলতে যাবেন কমান্ডার, এমন সময় তার ইয়ারফোনটি কড়কড় করে উঠল। স্যার, প্রজেকশন রুমের দরজা ভিতর থেকে বন্ধ। মনে হয় কেউ ভিতরে আছে। অর্ডার স্যার। ভিতরে যে আছে সে বন্ধু, ওর কোনো ক্ষতি করবে না। বাইরে ওয়েট করো, দরজা খুললে তাকে সসম্মানে এখানে নিয়ে আসবে। ইয়ারফোনটি বন্ধ করে এবারে ডক্টর লুকাসের দিকে তাকিয়ে ইস্পাত কঠিন কণ্ঠে কমান্ডার ভিক্টর বললেন, আপনি খুব ভাগ্যবান ডক্টর লুকাস। দেবতাদের সৃষ্টি করা বিধানের পরিপন্থী আমি নই। বিধান অনুযায়ী এক দেবতা আরেক দেবতার প্রাণ কেড়ে নিতে পারেন না, আমিও সেটা চাই না। এতে সামঞ্জস্য ভেঙে তছনছ হয়ে যাবে। তবে আপনার কুকীর্তির জন্য মৃত্যুর সমান দণ্ড আপনাকে অবশ্যই দেব, আপনার পরিণতি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে।
একে বেঁধে রাখো আফ্রোদিতের সবচেয়ে উঁচু টাওয়ারে। যদি ভাগ্য থাকে তো বাঁচবে, নয়তো। শেষের কথাগুলি দাঁত কিরমিরিয়ে তিনি বললেন সঙ্গে থাকা প্রহরীদের উদ্দেশ্যে। বন্দি করে নিয়ে যাওয়া হলো ডক্টর লুকাসকে, কিন্তু যাওয়ার আগে রহস্যময় হাসি হেসে তিনি বললেন, আপনি কি ভাবছেন কমান্ডার, আমাকে ডাঙায় কোনো একটা টাওয়ারে আটকে রেখে আপনারা নির্বিঘ্নে চলে যেতে পারবেন এখান থেকে? আমাকে আপনারা ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নিজেরা সরে পড়বেন, মানে লেজ গুটিয়ে? আপনিও কিন্তু ভাগ্যের হাতে ঝুলছেন, কথাটা মনে রাখবেন কমান্ডার। তোমাদের যা করতে বলছি তা করো। ওকে তুলে নিয়ে গিয়ে একটা টাওয়ারের সাথে বেঁধে দাও, নাহলে আমি ওকে। কমান্ডার ভিক্টরের রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে তড়িঘড়ি ওকে সেখান থেকে নিয়ে গেলেন প্রহরীরা। তারা চলে গেলে এবারে ডক্টর ইজিকেলের দিকে তাকিয়ে কমান্ডার বললেন, আপনাদের বন্ধুটিকে এখানে নিয়ে আসতে পারেন ডক। আর কোনো দ্বিধা বা সন্দেহের প্রশ্নই নেই। আপনাদের গুলি ছোড়া দেখেই সন্দেহ হচ্ছিল, তখনই মনে হলো আপনারা কথা বলতে চান, তাই আপনাদের একটা সুযোগ দিলাম। সরাসরি আমার কেবিনে চলে এলেন না কেন? কি করব, আপনার গার্ডসরা আমাদের দেখতে পেলেই গুলি ছুটতে বসতো যে। ভাবলাম আমাদের মৃতদেহের সাথে আপনার কথা বলতে অসুবিধা হতে পারে, তাই তো স্যামসিয়েলা ঘুঁটিটি এইভাবেই সাজালো। আমার আইপ্যাডটি নিয়ে এখন গার্দিল বসে প্রজেকশন রুমে। ওই ভিডিওটি অবশ্য আমার গোয়েন্দাগিরির ফসল। খুব ভালো করেছেন। এখন দয়া করে নিজের কেবিনে গিয়ে লাইফ সাপোর্ট সিস্টেমের ভেতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন তো। আমাদের নিয়ে ইডেন একটু পরেই পাড়ি দেবে আমাদের ঘরে। দূর হ আপদ, কথাও বলতে দেয় না ভালো করে। কি হলো? স্যার স্যার সর্বনাশ হয়ে গিয়েছে, একটু ইঞ্জিন রুমে আসতে পারবেন? ইডেন বোধ হয় আর কোনোদিন উঠতে। 3 মিনিটের মধ্যে সকলকে সাথে নিয়ে ইঞ্জিন রুমের সামনে চলে এলেন কমান্ডার। আর এখানে পৌঁছতেই পাওয়া গেল চরম দুঃসংবাদ। ক্যাপ্টেন মিশেল বললেন, খুব সম্ভবত কয়েক ঘন্টা আগেই এই অপকীর্তিটা সারা হয়েছে স্যার। খুব সম্ভবত টাইটানিয়াম অ্যাসিড ব্যবহার করা হয়েছে ওই অ্যান্টি গ্র্যাভিটি ইঞ্জিনের শক্তপোক্ত কেসিংগুলোকে গলিয়ে ভেতরের পার্টসগুলোকে দফারফা করতে। ক্লোজ সার্কিট ক্যামেরায় ডক্টর লুকাসকে দেখা গিয়েছিল একটা ফাঁকা বয়াম নিয়ে বেরোতে। আমরা বোধহয় আর আন্তঃনক্ষত্র উড়ানে যেতে পারবো না স্যার, আমাদের কি এখানেই। বাকি কথাটি অনুত্তরই রাখলেন ক্যাপ্টেন মিশেল। শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে রইলেন বাকি সকলে। সত্যি আর কোনোদিন ঘরে ফিরতে পারবেন না তারা? এতক্ষণে বোঝা গেল ডক্টর লুকাসের কথার মানে। তাদের ভাগ্য এখন আটকে পার্থিবদের সাথে। এখন অসহায়ের মতো অন্তিম পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। 2টি অ্যান্টি গ্র্যাভিটি ইঞ্জিনই গয়া। পড়ে যা আছে তা সাধারণ জ্বালানিতে চলে। এ দিয়ে হয়তো কয়েক হাজার কিলোমিটার বড়জোর ওরা যেতে পারে, কিন্তু আন্তর্নক্ষত্র উড়ান সেটা শুধু স্বপ্নেই সম্ভব। এই বিকল্প ইঞ্জিনের তারগুলিও কেটে দেওয়া হয়েছে। এখন ইডেনের সকল দেবতাদের ভাগ্যে শুধুই সলিল সমাধি লেখা, আর কিছু নয়। প্রচণ্ড শ্রান্তি আর হতাশা নিয়ে মাথা নাড়তে নাড়তে বেরিয়ে আসছিলেন কমান্ডার ভিক্টর সহ সকলেই। হঠাৎ থমকে গেলেন তারা। আর্মারস তিনি খুঁটিয়ে দেখছিলেন গোটা বিষয়টি। এখন তিনি বলে উঠলেন, কমান্ডার, মনে হয় ইডেন এখনো উঠতে পারে। এক মুখ আশা নিয়ে সকলে ফিরে তাকালেন আর্মারসের দিকে। স্বয়ং কমান্ডার এগিয়ে এলেন তার দিকে, বললেন, তুমি পারবে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে? স্যার, আমি বলেছি যে ইডেন আবার উঠতে পারবে, কিন্তু এটা বলিনি যে আমরা ঘরে ফিরতে পারবো। যাই হোক, এটি হলো মেইন ইঞ্জিন রুম, আর এর পাশে একটি অক্সিলিয়ারি ইউনিট রয়েছে।
যা মূলত সাপোর্ট হিসেবে ব্যবহার হয়। আমি সাধারণ জ্বালানির ইঞ্জিনটিকে খুঁটিয়ে দেখছিলাম। যা ক্ষতি হয়েছে তা মাত্র 2 ঘন্টায় সারিয়ে তোলা যাবে। এরপর এখান থেকে ইডেনকে উড়িয়ে নিয়ে কোনো উঁচু পার্বত্য অঞ্চলে যদি রাখা যায়, আমরা প্রাণে বেঁচে যেতে পারি স্যার। যত লোক চাই বলো, যা করার প্রয়োজন পড়ে করো। ওই ভর্তি গামলা থেকে শুধু কেটে পড়তে হবে। হাঁ করে তাকিয়ে দেখছো কি? সবাই কাজে লেগে পড়ো। কমান্ডারের নির্দেশে সকলেই লেগে পড়লেন ইডেনকে উড়ানের উপযোগী করে তুলতে। কয়েক ঘন্টা কাটলো ব্যস্ততা আর হুড়োহুড়ির মধ্য দিয়ে। স্যার, সমুদ্রের জল দ্রুত পাড় থেকে পেছনের দিকে সরে যাচ্ছে। এর অর্থ? বুঝেছি, আর বেশি সময় নেই। যাই হোক, আর্মার্স, আমরা কি উড়ানের জন্য তৈরি? চালকের আসনের সামনে কন্ট্রোল প্যানেলে একটি লাল সুইচ ছিল। আনুষঙ্গিক কয়েকটি সুইচ পরপর আগে অন করে আর্মারস সম্মতির দৃষ্টিতে ফিরে তাকালেন কমান্ডারের দিকে। লেটস ট্রাই আওয়ার লাক। ইঞ্জিন অন। লাল সুইচটি টিপলেন আর্মারস, কিন্তু প্রবল ভয়ের সাথে অনুভব করলেন ইঞ্জিন চালু হচ্ছে না। বেশ কয়েকবার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনো লাভ হলো না। পাইলট কেবিন পুরো নিস্তব্ধ। ইঞ্জিন চালু হলে যে মৃদু গুঞ্জনে ঘরটি ভরে যাওয়ার কথা, তার বিন্দুমাত্র লেশ কোথাও নেই। ভয়ার্ত চোখে আর্মারস একবার তাকালেন কমান্ডারের দিকে। স্যার! ক্যাপ্টেন মিশেলের একটি ভয়ার্ত গলার আওয়াজে সকলে মুখ তুলে তাকালেন সামনে। ক্যাপ্টেন তখন তার হাতখানি বাড়িয়ে ধরেছেন সামনের দিকে। বিশালায়তন কাছের জানলার অপর প্রান্তে স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্র, আর সেখানে সুবিশাল একটি জলের পাহাড় যেন একটু একটু করে এগিয়ে আসছে দূর থেকে। ওই জলস্তম্ভের উচ্চতা নিঃসন্দেহে এই অন্তরীপের উচ্চতার থেকে অনেক বেশি, এবং তা যে পথে কাউকেই রেয়াত করবে না তা তার ব্যক্তি থেকেই স্পষ্ট। সুবিশাল সেই জলরাশিকে দেখে প্রমাদ গুনলেন দর্শকদের প্রত্যেকে। অতি বড় সাহসীরও বুক কেঁপে যাবে সেই দৃশ্য দেখলে। এদিকে ইঞ্জিনও স্টার্ট হচ্ছে না। এখন তাহলে উপায়? দ্রুত চোখ নামিয়ে কন্ট্রোল প্যানেলের অন্যান্য সুইচগুলোর দিকে তাকালেন কমান্ডার ভিক্টর। উত্তেজনায় একটি সুইচ অন হয়নি। হাত বাড়িয়ে সেটিকে অন করলেন তিনি সহস্তে। এবারে সামনের বড় লাল সুইচটি টিপতেই ইনলেট পাইপ এক্সস্টটি সক্রিয় করোনি তুমি আর্মার্স? মৃদু গুঞ্জনের শব্দে ভরে উঠল পাইলট কেবিন। ইঞ্জিন চালু হয়েছে অবশেষে। আর্মারাসের দিকে তাকিয়ে কথাগুলি বললেন তিনি। উত্তরে মাথাটি এক পলক ঝুঁকিয়ে সহমত প্রকাশ করে এবারে জয়স্টিক টেনে ধরলেন তিনি। ইডেন একটু একটু করে উপরে উঠতে শুরু করলো এগিয়ে আসা জলরাশির সাথে পাল্লা দিয়ে। শেষ ঢেউটি যখন এগিয়ে এলো পাড়ের কাছে, ইডেনের তলা ছুঁয়ে বেরিয়ে গেল সেই বিপুল জলরাশি হালকা চুম্বনের মতো। তারপরই পাড়ে আছড়ে পড়ল সে। ওপর থেকে সেই ভয়ঙ্কর তাণ্ডবলীলা কিছুক্ষণ দেখলেন সকলে। এবারে সামনের নেভিগেশন প্যানেলে একটি বিশেষ জায়গার উপর আঙ্গুল রেখে কমান্ডার বললেন, চালাও পানসি বেলঘড়িয়া। আর্মার্স, আমরা সিধে এই জায়গাটিতে নামবো। অকুল পাথারের বিস্তীর্ণ জলরাশির উপর দিয়ে ইডেন ছুটে চলল নির্দিষ্ট গন্তব্যের দিকে। নমস্কার, ইডেন মহাকাশযান থেকে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কথা বলছি। এটাই পৃথিবীর মাটি থেকে আমাদের প্রথম আন্তর্নাক্ষত্রিক ভয়েস ট্রান্সমিশন এবং সম্ভবত শেষও, কারণ আমাদের বেতার যোগাযোগ ব্যবস্থাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে মাটিতে অবতরণ করবার সময়, অথবা হয়তো আগেই পরিকল্পিতভাবে ক্ষতি সাধন করা হয়েছিল। মোদ্দা কথা, আমাদের ওয়্যারলেস সিস্টেম এখন জোড়াতালিতে চলছে। কাজেই যা বলবো তা সংক্ষেপে বলবো।
কাব্যি করবার সময় এখন নয়। ইডেন আন্তর্নাক্ষত্রিক গবেষণা কেন্দ্রের দায়িত্ব ছিল মহাকাশে পৃথিবীকে ঘিরে পাক খেতে খেতে কয়েকটি জটিল গবেষণাকে বাস্তব রূপ দেওয়া। আমরা সেই কাজটি সবাই মিলে মহাকাশে সম্পন্ন করেছি একটি দীর্ঘ সময় ধরে। গোড়ার দিকে অন্যদের মতো আমিও একটু বিস্মিতই ছিলাম পৃথিবীর আলো বাতাসের দায়রার বাইরে মহাকাশের অনিশ্চিত কালো আকাশের আশ্রয়ে হেন গবেষণার কারণ কি। কিন্তু পরে ব্যাপারটির গুরুত্ব আমি উপলব্ধি করতে পারি। অভিকর্ষের দায়রায় আলোর নিচে অনেক সম্ভাব্য ষড়যন্ত্র পূর্ণতা পায়, কিন্তু মহাশূন্যের নিঃসঙ্গতার মাঝখানে ঘিরে ধরে আশঙ্কা, ফলে দানা বেঁধে ওঠার আগেই মিলিয়ে যায় তা। এই কারণেই কর্তৃপক্ষ ওরকম অদ্ভুত একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও শেষ রক্ষা হয়নি। ডক্টর গার্থ লুকাস এবং তার দুই একজন সহকারী মিলে ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কৃত্রিম মেধা ও সাইবারনেটিক অর্গানিজমের ওপর ভিত্তি করে যে নতুন প্রজাতির স্মার্ট রোবট বানানোর প্রক্রিয়া চলছিল, সেই প্রযুক্তি আমাদের বিরুদ্ধপক্ষ অসুরদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিলেন তিনি। এই কারণেই প্রয়োজন ছিল সামান্য গন্ডগোল পাকিয়ে পৃথিবীতে আমাদের স্পেসশিপ এনে ফেলা, যাতে গন্ডগোল বুঝে আমরা ঘরে সহজে না ফিরতে পারি। তাছাড়া মাটিতে আরো বেশ কিছু প্রজাতির মানব মুক্ত অবস্থায় রয়েছে। উনি চেয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রজাতির এই সাইবর্গগুলিকে প্রজননক্ষম করে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া, যাতে সংক্রায়ন হয়ে বিবর্তনের মাধ্যমে উন্নত মানুষের সংখ্যা বাড়ে এবং উনি যত চান তত পান পদ্ধতিতে অসুরদের সাপ্লাই দিয়ে যেতে পারেন নিরন্তরভাবে। এক অর্থে ধরতে গেলে ওনার পরিকল্পনা আংশিক সফল হয়েছে। ইডেন এখন পৃথিবীর মাটিতে। আমরা বাধ্য হয়েছি নিয়মেল 1 ও নিয়মেল 2-কে প্রকৃতিতে অন্যান্য মানব প্রজাতির সাথে ছেড়ে দিতে, আর দেদার ও উদ্দাম মেলামেশা চলছে। এই মেলামেশার পরিণতি কি তা আমি জানি না, তবে একটি বিষয় জানি, অসুরদের 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে আমি নারাজ। আপনারা জানলে খুশি হবেন যে এই দুই নতুন সাইবর্গের মিলনে জাত 3টি সন্তানকে আমরা হাতে পেয়েছি। এদের সাংকেতিক নাম দেওয়া হয়েছে বটে, কিন্তু স্যামসিয়েলা অত বড় নামে ওদের ডাকতে বেঁকে বসেছেন। অকুত ভয় এই মহিলাটি ওদের 3টি ছোট নাম ভেবে বার করেছেন, কেইন, শেত আর ব্যাবল। বুঝুন বকেরা, আমি অবশ্য ওদের পুরো টিমটিকে দায়িত্ব দিয়েছি ওই বিশেষ মানব প্রজাতির তত্ত্বাবধান করতে। ডক্টর ইজিকেল পুরোভাবে রয়েছেন ওই টিমের। এরা বিভিন্ন জাগতিক ও দৈনন্দিন বিজ্ঞান শেখাবেন ওদের, যা ওদের পক্ষে কার্যকর হতে পারে। এই স্তরে রকেট সায়েন্স ওদের বোঝানোর চেষ্টা করাটা বৃথা। তবে পেনিমিউ প্রাণপাত চেষ্টা করে যাচ্ছেন হাতে মান্ধাতা আমলের কাগজ আর কলম নিয়ে, যাতে ছাগলগুলো লিপি ব্যাপারটার সাথে পরিচিত হয়। বেশিরভাগ দিনই অবশ্য বেচারিকে ফিরতে হচ্ছে হাতের কালির দোয়াত মাথায় নিয়ে। বেচারার গায়ের সাদা রং নীল হয়ে গিয়েছে কালি খেয়ে খেয়ে। তবে একটি বিষয় ঠিক, অনেক কিছু নতুন উপলব্ধি, নতুন শিক্ষা পেলাম এই সম্পূর্ণ যাত্রাপথে। আমরা দেবতা, উন্নত সভ্যতার অলৌকিক শক্তি সম্পন্ন প্রাণী। আমরা আন্তর নক্ষত্র যাতায়াতে সক্ষম। মহাবিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ছায়াপথে আমাদের অবাধ যাতায়াত। আমরা চলবার সময় মাটি ছুঁই না, আমাদের হাতে কোনো রেখা নেই, আমাদের গরমেও ঘাম বেরোয় না, শীতে আমরা অবিচল থাকি। এর মূল্য আমাদের দিতে হয়েছে নিজেদের স্বাধীন ইচ্ছে ও মৌলিক অধিকারগুলি বাদ দিয়ে। আমাদের ঘিরে যে আদিম মানুষগুলির বিচরণ, এদের দেখে বুঝতে পারছি কতটা যান্ত্রিক হয়ে গিয়েছি আমরা। আমাদের প্রাচীনতম সভ্যতাটি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে একটি সময় সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন সাইবর্গগুলির মুক্ত চিন্তাগুলি কৃত্রিম পদ্ধতিতে চেপে রাখার। কিন্তু আজ বুঝতে পারছি কতটা ভুল ছিল সেই সিদ্ধান্ত। এর ফলে হয়তো আমরা একটা সুপার অ্যাডভান্সড সাইবর্গ প্রজাতি পেতাম, কিন্তু একদম নতুন প্রজাতির একটি মানব সম্প্রদায় কখনো না। ডক্টর লুকাসের এই সিদ্ধান্তটিও সঠিক ছিল। স্যামসিয়েলা অবশ্য ওদের শুধু আদিম দুটো নরনারী হিসেবেই দেখছেন না, ওদের উন্নতির হার লক্ষ্য করে
তার সম্ভাবনা বিচার করবার চেষ্টাও করছেন। ইদানিং স্যামসিয়েলা একটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবেই ইডেন খেয়াজানগুলির একটিকে ব্যবহার করে উনি ঘুরে বেড়াচ্ছেন বিশ্বময়। মানুষদের প্রথম সভ্যতা কোথায় স্থাপন করা যায় সেই বিষয়ে খতিয়ে দেখতে বড় আগে ঘোরাঘুরি শুরু করেছেন উনি, কিন্তু আমি বাধা দিইনি। কৃত্রিম মেধার যা দ্রুত হার দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় অচিরেই এরা সভ্যতার পথে হাঁটা শুরু করতে পারবে। দরকার শুধু একটু দিগদর্শন। আজ আমাদের নববর্ষ, আমাদের ঘর, আমাদের গ্রহ তার বামন নক্ষত্রটিকে কেন্দ্র করে একটি পরিক্রমণ সম্পূর্ণ করেছে। এই সময়ের মধ্যে অবশ্য পৃথিবী 50টি আবর্তন সম্পূর্ণ করে ফেলেছে, যার অর্থ 50টি পার্থিব বছর আমাদের এক বছরের সমতুল্য। এই নতুন বছরে আমরা অন্য কোনো কিছুই দিতে পারছি না আপনাদের, শুধু একটি আর্জি জানানো ছাড়া। পৃথিবীতে আমরা সম্পূর্ণ আটকা পড়ে গিয়েছি। ঘরে ফেরবার আর কোনো উপায় আমাদের নেই। ইডেনের অ্যান্টি গ্র্যাভিটি ইঞ্জিন পর্দাফাই হয়ে গিয়েছে। অ্যাটমসফিয়ার অব্দি পৌঁছতে গেলে যে জ্বালানি প্রয়োজন তা নেই। মূল কাঠামো বারবার ঝুঁকিপূর্ণ অবতরণের ফলে ক্ষতিগ্রস্ত। পৃথিবীর বিভিন্ন অংশে আমরা খোঁজ চালিয়েছি খনিজগুলির জন্য, কিন্তু সমস্যা অন্যত্র। আমাদের গ্রহে যে খনিজগুলি সহজলভ্য তা বহুলাংশে এখানে অনুপস্থিত। নতুন খনিজগুলির মধ্যে হয়তো কয়েকটি সেই অভাব মিটিয়ে দিতে পারে, কিন্তু প্রযুক্তি বা মেধা আমাদের কাছে থাকলেও যা নেই তা হলো উৎপাদনশীলতার অনুকূল উপযুক্ত পরিকাঠামো। উদাহরণ, মহাকাশযানের বাইরের কাঠামো তৈরিতে আমরা স্ট্র্যাটাম ধাতু সরিয়ে পৃথিবীতে পাওয়া ভারী কেলাস পাথর ও মাইকা ব্যবহার করতেই পারি, কিন্তু প্রশ্নটা এখানেই, পরিকাঠামো কোথায় এই বিপুল কর্মযজ্ঞ সম্পন্ন করবার জন্য? আমরা পৃথিবীর আবর্তে আটকা পড়ে গিয়েছি। তরঙ্গের গতিবেগ আলোকের গতিবেগের থেকে অনেক কম। ফলে আমার এই বার্তা কতদিনে আপনাদের কাছে পৌঁছবে বা আদৌ পৌঁছবে কিনা তা আমি জানি না। কিন্তু যদি আপনারা কোনোদিন এই বার্তা লাভ করেন তো অবশ্যই আসবেন এখানে। আমাদের রেস্কিউয়ের জন্য শুধু নয়, ডক্টর গার্থ লুকাস, মিস অ্যাস্ট্রোনটের অক্লান্ত পরিশ্রম কতটা ডালপালা মেলেছে তা নিজের চোখে দেখবার জন্য আপনাদের এখানে আসাটা একান্ত প্রয়োজন। বর্তমান ইডেনের অবস্থান বিষুবরেখার একদম গায়ে গায়ে কৃষ্ণদেশ বলে পরিচিত অঞ্চলে চাঁদের পাহাড়ের কাছে। এই পাহাড়ের আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের মতো, তাই এই অদ্ভুত নামকরণ। ততদিনে আমরা যদি নাও থাকি, আমাদের দৈনিক রোজ নামচাক খুঁজে পাবেন নিচের মানুষের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। পৃথিবীর নতুন সূর্য ওঠা ভোরে নতুন সূর্যের নিচে। আমি ইডেন মহাকাশ গবেষণা কেন্দ্রের সর্বময় কর্তা কমান্ডার ভিক্টর সেবাস্টিয়ান গ্যারেথ ও এখানে স্টেশন সমস্ত কর্মীবৃন্দ আপনাদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ও শুভরাত্রি।